শাশুড়ি আম্মা, শরীর গতি কেমন আছে আপনার? অনেকদিন পর আপনাদের সাথে সামনাসামনি দেখা হলো। আসলে অফিসের এত কাজের চাপ যে একদমই সময় পাই না। শেষমেশ আপনার বড় মেয়ের জোড়াজুড়িতে সব কাজ ফেলে রেখে চলেই আসতে হলো। বাবা, বেঁচে থাকো। তোমার মুখখানা দেখে পরাণটা জুড়িয়ে গেল। তুমি কত বড় মানুষ, কত ব্যস্ততা তোমার, তাও যে এই ভাঙা ঘরে এসেছ, এটাই অনেক। সালেহা ঠিকই করেছে তোমাকে জোড়াজুড়ি করে। ঠিকই বলেছেন আম্মা। আসার পথে পথে তো ফোন আর জুম মিটিংয়ের জ্বালায় অস্থির ছিলাম। ড্রাইভারকে বললাম একটু জোরে চালাও, কিন্তু এদিকের রাস্তার অবস্থা তো একদমই সুবিধার না। তুমি আসলে খালি হাতে আসলেও আমি খুশি হতাম বাবা। কেন আবার এত খরচ করলে? এই গরমে শহর থেকে আসাতে তোমার মুখখানা রোদে পুড়ে তামা হয়ে গেছে গো। সালেহা, ওরে কুসুম, তাড়াতাড়ি জামাইয়ের জন্য লেবুর শরবত নিয়ে আয়, আর পাখাটা একটু জোরে চালা। আরে না না আমলা, এটুকু তো আপনাদের প্রাপ্য। আমি না দিলে আর কে দেবে? এই যে দেখুন, আপনার জন্য ঢাকা থেকে খাঁটি তসরের শাড়ি এনেছি। গ্রামের হাটে তো এসব মিলবে না। মেজো আর ছোট জামাই কি পৌঁছে গেছে? ওদের কথা আর বলো না বাবা, ওরা তো সাধারণ মানুষ। তোমার মতো কি আর বিত্ত বৈভব আছে? ওরা তো লক্কর ঝক্কর বাসে চড়ে ধুলোবালি মেখে আস্তে আস্তেই দিন শেষ হয়ে যাবে। তুমি তো আমাদের রাজপুত্তুর জামাই, তোমার আরাম আয়েসের যেন কোনো কমতি না হয় সেদিকেই আমার সব খেয়াল। আচ্ছা আমা, দুপুরে রান্নার আয়োজন কি করা হয়েছে? বেশি মশলাদার বা সাধারণ খাবার কিন্তু আমার পেটে সহ্য হবে না। আমি তো লবস্টার আর বড় সাইজের ইলিশ ছাড়া সাধারণত ওভাবে কিছু খাই না। তবে আপনাদের হাতের রান্না বলে কথা। চিন্তাই করো না বাবা, তোমার পছন্দ তো আমার মুখস্থ। তোমার জন্যই বাজার থেকে একদম তাজা বিশাল এক আইড় মাছ আর কচি খাসি আনিয়ে রেখেছি। আমি নিজ হাতে উনুনের পাশে বসে সব রাঁধছি, যাতে তোমার আভিজাত্যে কোনো খামতি না থাকে। খুবই ভালো কথা। খাওয়ার পর আপনার নাতনিদের জন্য কিছু গিফট আর মেজো আর ছোট জামাইদের পকেট খরচের জন্য কিছু টাকা আলাদা করে রেখেছি। আম্মা, আপনার নুরানি চেহারাটা দেখার জন্য কত দিন ধরে মনটা ছটফট করছিল। আসলে আপনার হাতের রান্নার টানেই তো বারবার ছুটে আসি। এই গ্রামটা আমার কাছে একদম স্বর্গের মতো লাগে, কারণ আপনি এখানে আছেন। বাবা করিম, তোমার এই মিষ্টি কথা শুনলে সত্যি পরাণটা ভরে যায়। বড় জামাই তো অনেক ব্যস্ত, কিন্তু তুমি যে নিজের ঘরের মতো করে আপন মনে করো, এটাই আমার বড় পাওয়া। আরে আম্মা, বড় ভাই অনেক বড় লোক হতে পারেন, কিন্তু আপনার এই অধম জামাইয়ের মতো করে আপনাকে কে ভালোবাসবে বলুন? আসার সময় আপনার জন্য শহরের একদম খাঁটি গব্য ঘৃত আর দামি আতর আনার খুব ইচ্ছে ছিল, কিন্তু মাঝপথে বাস থেকে আমার মানিব্যাগটা কেউ সরিয়ে ফেলেছে মনে হয়। ওরে কপাল, তোমার মানিব্যাগ চুরি হয়ে গেছে বাবা? কত টাকা ছিল তাতে? তুমি একদম চিন্তা করো না, টাকা পয়সা তো হাতের ময়লা। তুমি যে সুস্থ শরীরে আমাদের বাড়ি আসতে পেরেছ, সেটাই বড় কথা। টাকা তো অনেকই ছিল আম্মা, তবে আমার নিজের কষ্টের চেয়ে আপনার জন্য আনা উপহারগুলো খোয়ানোতেই বুকটা ফেটে যাচ্ছে। বাবা আমার কত শৌখিন, তোমার তো কোনো দোষ নেই বাবা। চোর ছ্যাচড়ের দেশে কি আর করবে? তুমি মন খারাপ করো না, তোমার শ্বশুরের থেকে আজই কিছু টাকা নিয়ে তোমাকে দেবানি। আসার সময় না হয় নিয়ে গেলা। ছি ছি আম্মা, শ্বশুরের থেকে টাকা নিতে পারবো না, তবে আপনি যদি আদর করে কিছু দেন সেটা মাথায় তুলে নেব। আচ্ছা আম্মা, বড় জামাই কি আজ বড় কোনো খাসি এনেছে? তুমি কত বিনয়ী বাবা করিম। বড় জামাই দামি মাছ মাংস এনেছে ঠিকই, কিন্তু আমি তোমার জন্য আলাদা করে কয়েকটা দেশি মুরগি তুলে রেখেছি। তুমি যে এত তৃপ্তি করে খাও, তা দেখলেই আমার বুকটা ভরে যায়। আম্মা, বড় ভাই যদি দামি কোনো পারফিউম এনে থাকে আমাকে একটু দিয়েন তো। আমি তো সাধারণ মানুষ, অত দামি জিনিস কেনার ক্ষমতা নেই। আর আম্মা, ছোট জামাই তো শুনলাম এবার খালি হাতেই এসেছে, ওর তো আবার একদম বুদ্ধি শুদ্ধি নেই। হ্যাঁ বাবা। আম্মা, কেমন আছেন আপনারা? আসার সময় নদীর ধারের একদম তাজা ডাব আর আপনার পছন্দের কিছু মাটির হাঁড়িতে ভরা টাটকা নলেন গুড় নিয়ে এসেছি। বেশি দামি কিছু আনতে পারিনি বলে ক্ষমা করবেন আম্মা। এসো সুমন, বারান্দার এক কোনায় বসো। নলেন গুড় আর ডাব তো গ্রামের গাছে গাছেই ফলে, ওসব তো সস্তাই। তোমার বড় ভাইরা যা এনেছে তা দেখলে তো তোমার চোখ কপালে উঠবে। ওসব নাড়াচাড়া করার আগে হাত ধুয়ে নিও। জানি আম্মা, বড় ভাইদের অনেক সামর্থ্য। আমি তো ছোট চাকরি করি, তাই সাধ্যের মধ্যে সেরাটা আনার চেষ্টা করি। আমি কবিরাজ বাড়ি থেকে একটা ভালো তেলের মালিশ এনেছি, এটা মাখলে আরাম পাবেন। থাক বাবা, আমার জন্য দামি শহরের ডাক্তার আর বড় জামাইয়ের পাঠানো দামি ওষুধই যথেষ্ট। তোমার ওই কবিরাজি তেলে আরও শরীর খারাপ হতে পারে। যাও তো, একটু বড় জামাইয়ের ঘরের দিকে উকি দাও। ওনার যদি কোনো সেবা লাগে একটু করে দাও। জি আম্মা, নিশ্চয়ই।
বড় ভাইদের খেদমত করা তো আমার দায়িত্ব। তানিয়া বলছিল আপনাদের নাকি ঘরের চাল মেরামতের জন্য লোক লাগছে। আমি ভাবলাম আজ দুপুরেই শার্ট খুলে নিজেই ওটা একটু ঠিক করে দিয়ে যাব। চাল মেরামত পরে হবে, এখন বাড়িতে এত মেহমান, তুমি সেসব করতে গিয়ে আবার জামাকাপড় নোংরা করো না। মেজো জামাইয়ের একটা শার্ট ছিঁড়ে গেছে মনে হয়, তুমি বরং ওটা একটু সেলাই করার ব্যবস্থা করতে পারো কিনা দেখো। জি আচ্ছা আম্মা, আমি দেখছি। আসলে আম্মা, বড় ভাই বলছিলেন তার পকেটে টাকা নেই, কিন্তু আমি তো জানি তার অবস্থা আমার চেয়ে ভালো। আমি কি আমার বেতন থেকে কিছু টাকা আপনাদের হাতে দেব? তোমার ওই কয়েকটা টাকায় আমার কি হবে? বড় জামাই একাই যা দিয়েছে তাতেই পুরো উৎসব জ্বলে যাবে। তুমি বরং রান্নাঘরে যাও, এত মানুষের রান্না হচ্ছে, একটু খাটলে তোমার শরীর খারাপ হবে না। আমি তো আপনাদের জন্যই এসেছি আম্মা, খাটতে আমার কোনো আপত্তি নেই। আপনাদের সেবা করতে পারাটাই আমার কাছে বড় উৎসব। মা, তুমি কি একবারও মেজো আর বড় আপার জামাইদের পাতের দিকে তাকিয়ে দেখেছ? তাদেরকে মাছের বড় মাথা, খাসির রেজালা আর দামি সব পদ দিচ্ছ, আর আমার স্বামীর পাতে শুধু একটু ডাল আর আলুর ভর্তা। এটা কেমন বিচার মা? তানিয়া, অত চিল্লাইস না তো। যার যতটুকু যোগ্যতা সে তো সেটুকুই পাবে। তোর বড় দুলাঘাই বাজারের সেরা সব জিনিস নিজের টাকা দিয়ে আনিয়েছে, তার পাতে মাছের মাথা থাকবে না তো কি তোর জুটবে? মা, তুমি ভুলে যাচ্ছ কেন যে মেজো আপার জামাই শুধু মুখে মধু দিয়ে তোমাকে ভুলিয়ে রেখেছে, আসলে সে তো কানাকড়িও দেয়নি। অথচ আমার জামাই নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে তোমার জন্য গুড় আর ডাব নিয়ে এলো, তাকে তুমি এভাবে অপমান করলে? ডাব আর গুড় কি দামি মাছ মাংসের সমান হলো? তোর জামাই কি এ বাড়িতে একটা টাকাও খরচ করেছে এই আয়োজনের পেছনে? যে বাজার করেছে সে তো রাজকীয় খাবার খাবেই, আর তোর জামাইয়ের জন্য এই ডাল ভাত জুটছে এটাই অনেক। টাকা দিয়েই কি সব বিচার হয় মা? আমরা গরিব বলে কি আমাদের কোনো দাম নেই? তোমার বড় জামাই টাকা দিয়েছে ঠিকই, কিন্তু রোদে পুড়ে তোমার ঘরের চাল মেরামত করছে আমার জামাইই। ঘরের কাজ করার সময় সে আপন, আর খাওয়ার সময় সে পর। তর্ক করিস না তানিয়া। বড় জামাই বড় লোক, তাকে সম্মান না দিলে লোকে হাসাহাসি করবে। তোর জামাই তো সাধারণ একটা চাকরি করে, তাকে বেশি মাথায় পুললে সে তো আশকারা বেয়ে যাবে। ডাল দিয়ে ভাত খেতে তো আর বিষ লাগছে না। মা, মেজো দুলাভাই তো পকেটমারের বাহানা দিয়ে তোমার থেকে উল্টো টাকা নিয়ে গেল, তাকে কেন মাছের পেটি দিলে? তুমি শুধু টাকার মোহ আর মিষ্টি কথায় অন্ধ হয়ে আছো, আসল মানুষ চিনতে পারছ না। বড় আর মেজো জামাই এ বাড়িতে সম্মানী অতিথি, তাদের সামনে তোর এই ছিচকাদুনি স্বভাব বন্ধ কর। তোর জামাই যদি ভালো খাবারই খেতে চাইতো, তবে কেন ভালো আয় রোজগার করতে পারল না? যেমন জামাই তেমন আদর। আজ আমি বুঝে গেলাম মা, তোমার কাছে সন্তানের চেয়ে জামাইয়ের পকেটের টাকা বেশি দামি। আমার স্বামী গরিব হতে পারে, কিন্তু সে চোর নয়, আর মেজো দুলাভাইয়ের মতো ধান্দাবাজও নয়। বুঝলি মর্জিনা, তোর দুলাভাই আবার আমাকে দুবাই থেকে হীরের কানপাশা আর দামি সিল্কের শাড়ি এনে দিয়েছে। ওর এত এত টাকা যে কোথায় রাখবে বুঝে পায় না, খালি বলে আরও দামি গয়না নিতে। ঠিকই বলেছ আপা, সামর্থ্য না থাকলে সংসারে কোনো সম্মান থাকে না। আমার জামাইও তো আমায় সোনার চেন দিয়ে ভরিয়ে দিচ্ছে। ওর হাত অনেক খোলা, আমার যে কোনো শখের কথা বললেই সাথে সাথে হাজার হাজার টাকা খরচ করে ফেলে। টাকা থাকলে তবেই না আভিজাত্য বজায় থাকে। আমরা যেভাবে দামি গাড়িতে করে ধুলোবালি এড়িয়ে আসি, এটা তো সবার ভাগ্যে জোটে না। গরিবদের সাথে তো আমাদের মতো মানুষের মেলামেশা করাই সাজে না। মান সম্মান বলে তো একটা কথা আছে। কিন্তু তানিয়াটার কথা ভাবলে আমার হাসি পায়। ও তো না বুঝেই একটা কুলি মজুরের মতো দেখতে গরিব লোকের গলায় ঝুলে পড়ল। ওর কপালে তো সারা জীবন ওই সুতির শাড়ি আর অভাবের সংসার ছাড়া আর কিচ্ছুই জুটবে না। তুই দেখলি না তানিয়ার জামাই আজ কেমন ক্ষুধার্তের মতো ডাল দিয়ে গোগ্রাসে ভাত কিলছিল, যেন কতকাল মাছের চেহারা দেখে না। বেচারা বড় দুলাভাইয়ের আনা মাছের মাথার দিকে চেয়েছিল, কিন্তু চাইবার মতো হিম্মত তো ওর নেই। ওর জামাই তো দেখি মাঝে মধ্যে আমাদের বাড়িতে কামলার মতো চাল মেরামত করতে আসে, যেন ও কোনো জামাই না বরং পিয়ন। তানিয়া দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। অভাবের সংসারে থাকলে গায়ের রং আর মনের সুখ দুই নষ্ট হয়। তানিয়ার জামাইনার তো বিন্দুমাত্র যোগ্যতা নেই আমার স্বামীর পাশে বসার। বড় ব্যবসায়ীরা কি আর এই সাধারণ দিনমজুরের সাথে কথা বলে? মেয়েটা ভালো কোনো বড়লোকের প্রস্তাব ছেড়ে দিয়ে আজ এই ভিক্ষার দশা করে বসে আছে। আসলে ওর কপালে সুখ নেই আপা, তাই ভাগ্যের ফেরে এমন এক অপদার্থের সাথে ওর জীবনটা বরবাদ হয়ে গেল। দেখিস কয়েক বছর পর আমাদের যখন সব থাকবে, তখন তানিয়া হয়তো আমাদের কাছে এসে হাত পাতবে। হাত পাতলে বড়জোর কিছু পুরনো কাপড় বা কয়েকটা টাকা দান করে দেব, কিন্তু ছোট লোকদের বেশি মাথায় তোলা একদম ঠিক না। ও আজ ডাল ভাতের জন্য খুব তেজ দেখাচ্ছিল, কিন্তু তেড়ামি দিয়ে তো আর পেট ভরবে না। তুমি দেখলে তো
ওরা আজ আমাদের সাথে কেমন ব্যবহার করল। চলো, কাল সকালেই আমরা এখান থেকে চলে যাই। তোমার এই অপমান আমি আর কিছুতেই সহ্য করতে পারছি না। আমার বুকটা ফেটে যাচ্ছে। আরে তানিয়া, তুমি শান্ত হও আর মিছিমিছি রাগ করো না। আমার মন মোটেও খারাপ হয়নি। আমি তো এমন সাধারণ ঘরেই থাকতে অভ্যস্ত। আমার কোনো সমস্যা হচ্ছে না। তুমি শুধু শুধু কষ্ট পেও না। মা তোমাকে ডাল ভাত দিল আর আপারা সারাক্ষণ খোঁটা দিচ্ছে। এটা কি কোনো মানুষের সহ্য হয়? ওরা গরিব বলে আমাদের মানুষই মনে করে না। এই বাড়িতে আমাদের আর এক মুহূর্ত থাকা উচিত না। মানুষের কথায় কান দিলে কি আর জীবন চলে? ওরা যা বলছে বলতে দাও না। আমি তো এ বাড়িতে কোনো সম্মানের আশায় আসিনি। এসেছি শুধু তোমার বাবা মায়ের প্রতি আমার দায়িত্ব পালন করতে। সবাই নিজের টাকা আর দামি শাড়ির বড়াই করছে, অথচ তুমি রোদে পুড়ে ওদের বাড়ির কাজ করে দিচ্ছ। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। কাল সূর্য ওঠার আগেই আমরা বিদায় নেব। রাগ করো না তানিয়া। অভাব আমাদের আছে, কিন্তু আমাদের তো একটা সুন্দর মনও আছে। আমি যদি রাগ না করি তবে তুমি কেন এত অস্থির হচ্ছ? শান্ত হয়ে একটু ঘুমানোর চেষ্টা করো। তোমার এই সহজ সরল স্বভাবটাই কাল হয়েছে। সবাই তোমাকে পেয়ে বসেছে আর ছোট করছে। আমার খুব কষ্ট হচ্ছে যে আমি তোমাকে একটা ভালো পোশাক বা সম্মানটুকুও দিতে পারছি না। আমার কাছে তোমার ভালোবাসাই সবচেয়ে বড় সম্মান। দামি পোশাক দিয়ে আমি কি করব? কাল সকালে না হয় আমরা ভেবে দেখব কি করা যায়। এখন অন্তত রাগ কমিয়ে একটু বিশ্রাম নাও। তুমি এত ভালো কেন? কেন সবার সব অপমান এভাবে মুখ বুজে সহ্য করে নাও? কাল যদি আবার ওরা কিছু বলে তবে কিন্তু আমি চুপ থাকব না। সব কিছুর একটা সীমা আছে। আল্লাহর ওপর ভরসা রাখো তানিয়া, সব ঠিক হয়ে যাবে। মানুষের অহংকার কোনোদিন চিরস্থায়ী হয় না। আমি তোমার পাশে আছি, এটাই তো বড় কথা। এখন সব রাগ ভুলে একটু শান্ত হও। বাবা সুমন, তুমি আজ যা করলে তার কোনো তুলনা হয় না। তুমি না থাকলে তোমার শ্বশুরকে আজ বাঁচানো যেত না। আমি যে টাকার মোহে তোমাকে এত অবজ্ঞা করেছি, আজ আমার সেই ভুল বুঝতে পেরে বুকটা ফেটে যাচ্ছে। আম্মা, আপনি এসব কথা বলে আমাকে লজ্জিত করবেন না। আব্বার সেবা করা তো আমার সন্তানের মতো দায়িত্ব। আপনি অস্থির হবেন না। ডাক্তার বলেছেন এখন আর ভয়ের কিছু নেই। আব্বা দ্রুত সুস্থ হয়ে যাবেন। আমি যাদের বড়লোক ভেবে মাথায় তুলে রেখেছিলাম, সেই বড় আর মেজজামাই বিপদের সময় গাড়ি আর টাকার বাহানায় পালিয়ে গেল। অথচ তোমাকে আমি ডাল ভাত দিয়ে ছোট কুঁড়ে ঘরে থাকতে দিয়েছি, সেই তুমিই আজ সবার আগে এগিয়ে এলে। কে থাকলো আর কে পালিয়ে গেল তা নিয়ে ভাববেন না আম্মা। মানুষ তো বিপদের দিনেই চেনা যায়। আমি গরিব হতে পারি, কিন্তু আমার আব্বা আম্মার মতো আপনাদের সেবা করতে পারাই আমার বড় সার্থকতা। আমাকে মাফ করে দাও বাবা। আমি টাকার মোহে হীরের টুকরো মানুষকে চিনতে ভুল করেছিলাম। এই অভাগী শাশুড়িকে তুমি নিজের মা মনে করে ক্ষমা না করলে আমি শান্তি পাব না। আম্মা, মা কখনো সন্তানের কাছে ক্ষমা চায় না। আপনি শুধু আশীর্বাদ করুন যেন আমি সবসময় আপনাদের পাশে থাকতে পারি। তানিয়াও রাগী মনে কথা বলেছে, আপনি কিছু মনে করবেন না। ও তো আপনাদের অনেক ভালোবাসে। তানিয়ার রাগই ঠিক ছিল বাবা। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম বলেই ওর চোখের জল দেখতে পাইনি। আজ থেকে এই বাড়িতে তোমার আর তানিয়ার সম্মান সবার উপরে থাকবে। আমি আর কোনোদিন বৈষম্য করব না। সম্মান আর টাকা পয়সা তো ক্ষণস্থায়ী আম্মা। পরিবারের সবাই একসাথে থাকাই হলো আসল সুখ। এখন সব মন খারাপ ভুলে গিয়ে আব্বার সুস্থতার জন্য দোয়া করুন, ওটাই সবচেয়ে বেশি দরকার। লাখ লাখ শুক্রিয়া যে তিনি তোমার মতো একজন সোনার জামাই আমার ঘরে পাঠিয়েছেন। আজ থেকে তুমিই এই বাড়ির আসল খুঁটি। তোমার এই উপকারের ঋণ আমি সারা জীবনেও শোধ করতে পারব না। ঋণের কথা কেন বলছেন আম্মা? আমরা সবাই এক পরিবারের মানুষ। একে অপরের বিপদে তো দাঁড়াবই।